নতুন গল্প। বাস্তব সামনে এসে যখন ও লজ্জা পাচ্ছে সবার কাছ থেকে, তখন আমি ঢাকা, তখন আমাকে ফোন দিয়ে বললো, তুমি তোমাকে অনেক ভালোবাসো, তুমি একটা কাজ করবো। আমাকে কি, তুমি আমার উপরে বিশ্বাস করে তুমি দেশে যাও। আমি বললাম কেন? কিন্তু আমাকে যে দেশে পাঠাচ্ছে, ওর ফ্যামিলি ওর সঙ্গে ওরা প্ল্যান করে রাখছে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়া হবে, একটা খালি স্টেপের সিগনেচার দেওয়া হবে। হ্যাঁ, প্ল্যান করছে, এটা কিন্তু আমি জানি না। এটা আমার হাজব্যান্ডের সাথে কথা বলেই সব কিছুই। আর আমার হাজব্যান্ড যেমন সবসময় বলে আমি তো ডিভোর্স দিব না, তাই না? এই জন্য আমাকে মিথ্যাতে বলে যে তুমি দেশে যাও, দেশে গিয়ে যেহেতু আমার মা সব যাই নিয়ে গেছে সব কিছু, তুমি কি আমার পাটাদের মাপটা সব কিছু করে মিল টাল হইয়া আসো, যাও। তা আমি ওর উপরে বিশ্বাস করে কথাটা বিশ্বাস করলাম। বিশ্বাস করার পর আমি দেশে গেছি। দেশে যাওয়ার পর আমাকে তুলে নাই। আমি আমার কাজিনের হাজবেন্ডের সাথে, আমি আর আমার খালার সাথে গেলাম দেশে। ওর বন্ধুর বাসা আমাকে তুলছে। ওখানে গিয়ে দেখি প্রায় 8-10 জন পুরুষ মানুষ ছিল। হ্যাঁ, তারপর এক মুরব্বি বললো যে তোমার শাশুড়ি তোমাকে মাইনে নিছে, যা হয়েছে মাইনে নিছে, এখন আমরা সবাই তোমার পক্ষে। হ্যাঁ, তোমার পক্ষে, আর এই জন্য তুমি এই স্টেমে একটা সই দাও। হ্যাঁ, কেন দেখা যায় তোমার জামাই থাকবো না, তোমার শাশুড়ি যদি নির্যাতন করে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তোমাকে হেল্প করবো। আমাকে মিথ্যা কথা বলছে, আসলে কিন্তু আমাকে ডিভোর্সের জন্য সই দেওয়া দিতেছে। তা আমি তখন বুঝতে পারার পর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, যে বললাম যে এগুলো কী হচ্ছে। যদি আমার শাশুর সাথে মিল করানো হয়, দেখেন এত লোকজন কেন, 10-12 জন পুরুষ মানুষ, এত ভিড়ভাড় তো দরকার নাই, তাই না? আর আমাকে তোমাদের বাসায় তুলো না, আরেকজনের বাসায় কি? তখন আমার জামাই বলতেছে কি, ওরা যা যা বলে যাবে তুমি তেমনি করো, আমাদের ভালোর জন্য। তো ও আমাকে সরাসরি বলতে পারতেছে না ব্যাপারটা, যে এই ব্যাপার, কিন্তু আমি কিন্তু এখন বুঝে গেছি। তো বুঝে যাওয়ার পর আমি আর কিছু বললাম না। আমি শুধু সইটা দেওয়ার সময় বললাম যে সইটা আমাকে কেন কিসের জন্য রাখা হচ্ছে আমি জানি। তো যাই হোক, আমি সবার ভালোর জন্য আমি সইটা দিয়ে যাচ্ছি। তো আমি সিগনেচার দিলাম, দিয়ে সেদিন রাতে লঞ্চে আমি উঠছি মেয়েকে নিয়ে। হ্যাঁ, তারা আমাকে একটা থাকতে দিল না। তারা আমাকে বলতেছে কি, আপনার থাকা দরকার নাই, চলে যান আজকে রাতের মতো। হ্যাঁ, আমরা নতুন করে ঢাকায় যাব, সবাই বরযাত্রীর মতো আপনাকে বউ সাজায় নিয়ে আসবো সবাই। দায় মুক্তি। বলেন তারপর। হ্যাঁ, ওখানকার যারা ছিল পুরুষরা, ওর বন্ধু বান্ধব, আবার আমার শাশুড়ি। হ্যাঁ, তো বলছে যে মা তুমি যাও এখন, যাওয়ার পর আমি 3-4 দিন পর আমার পোলা টাকা চোখে দিয়ে যাবো, আমরা গয়না কাছে দিয়া একটা তোমার বউ সাজা একা সুন্দর করে করে নিয়ে যাবো, সবাই যা দেবো তুই আমার ছেলের বউ, এমনি করে। তা আমি খুব সব বুঝতে পারছি। আমি কিন্তু তাদের কথা শুনতেছি আর ভিতরে আমি খালি হাসতেছি, আবার চোখের পানিও পড়তেছে না, এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। তো আমি লঞ্চে উঠলাম, তখন রাত বাজে 12টা। লঞ্চে ওঠার সাথে সাথে আমি ওকে ফোন দিয়ে বললাম, দেখো আমি তোমার ডিভোর্স নামে আমি সই দিয়ে দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে রেহাই। তবে একটা কথা বলি, যে তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি আমার জন্য করছো, আমার না আমার বাচ্চার জন্য করছো এতটা বছর। শুধু এর জন্য এদিকে তাকায় আমি তোমাকে আমার দিক দিয়ে মুক্তি দিলাম। কারণ আমি চাই না তুমি আমার জন্য দুনিয়া সবার কাছে ছোট হও। কারণ তোমার নিজের মুখের কথা, আমার লাইফের হিস্ট্রি নাকি তোমার বাসার তোমার আত্মীয়স্বজন কুত্তা সবাই জেনে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি পাও না যে তুমি সুইসাইড করে মারা যাও, তোমার নিজের মুখের কথাই। তা আমি তো জীবিত থাকা অবস্থায় আমি তোমার এতটুকু তোমাকে ছোট করবো না কারো কাছে। তা আমি সই দিয়ে দিছি। তো আমাকে আর কিচ্ছু না বলে ফোনটা দেখে দিছে। তো আমি লঞ্চের বাইরে যে গ্রিল থাকে না, যে ওখানে বসে থাকে, দাঁড়া থাকে, তো ওখানে আমি দাঁড়ায় আমি কান্না করতেছি, প্রচুর পরিমাণে কান্না করতেছি আর কি, যে কি হইলো আমার লাইফে, এগুলা হচ্ছে কি। আমি একটা আশা করলাম, একজনকে লাভ করলাম, এইটা মনে আমার হয়তো আমার জানা মজা ফার্স্ট ভালোবাসা ফার্স্ট বিয়ে, যেটা আমার মতে, ওইটা তো আমার একটা অন্য একটা পার্ট ছিল। তো এই করে আমি প্রচুর পরিমাণে কান্না করলাম। কান্না করতে করতে হুট করে আমি 2টা পাউচা করে আমি উঠলাম, যে আমি এখানে লাফ দিয়ে মারা যাবো, সুইসাইড করবো। মানে আপনার প্ল্যান ছিল আপনি সুইসাইড করবো। আমি পারতেছি না লোড নিতে, এত কষ্ট, এতই একটা মেয়ের লাইফে কীভাবে হয়, তখন আমি লোড নিতে পারতেছি না। তখন আমি উঠে যে দাঁড়ালাম লাভ যখন দেওয়ার জন্য, হুট করে আমার চোখের সামনে আমার বাচ্চার যে ছোটোকালে যে যখন 2 বছর ছিল, ওর সেই ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠার পর আমি পাটা নিচে নামিয়ে দেওয়ার পর তখন আমি তখন প্রায় দীর্ঘ 1000 ঘন্টা আমি পানিতে তাকিয়েছিলাম আর চোখের পানি ফেলতেছিলাম, যে আমি তো একটা মা। দেখেন, ভেরি ট্রাজিক। মানে 13 বছর 14 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে গেল। যখন সে বিয়ে বোঝে না, সংসার বোঝে না, প্রেম বোঝে না, এইগুলো করার পরে না লাইফের এই রিয়েলিটিগুলো ফেস করা ব্যাপার আসে।
তো সেরকম একটা বয়সে সংসার, বাচ্চা বোঝে না, শারীরিক সম্পর্ক বোঝে না, সেই সময় বাচ্চার মা, তারপরে জীবন চলতে গিয়ে বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে অবর্ণনীয় কষ্ট, এবং জীবনে এই পর্যায়ে একটা মানুষ আসলো, তাকে সে মনের অজান্তে ভালোবেসে ফেললো, মানুষটাকে বিয়েও করলো, কিন্তু আমাদের সামাজিকতা তাকে সেই জায়গাটায় স্টাবলিশড হতে দিল না। আজকের এই গল্পটা থেকে ভয়ঙ্কর কিছু শেখার আছে। জীবন থেকে সে দায়মুক্তিও চেয়েছিল, কিন্তু সে জীবন থেকে দায়মুক্তিও নিতে পারেনি, কারণ তার সন্তান আছে। এটা একটা ভয়ঙ্কর রকম একটা স্টোরি, এবং এই ভয়ঙ্কর স্টোরি বাংলাদেশের অসংখ্য মেয়ের স্টোরি। এই একটা অ্যাঙ্গেল অনেক মেয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে, কারণ আমি আমার জীবন গল্পে এত গল্প প্রচার করেছি এই টাইপের, মানে বর্ণনাতীত বলা চলে। তাই একটা পুরো জীবনটা স্পয়েল হয়ে গেল না এক অর্থে? একটা মূল্যবান জীবন, নিজের কোনো স্বপ্ন নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই। কিন্তু এই ভদ্র মহিলা তার নিজের জীবনটাকে নিজের মতো করে গড়তে পারত যদি একটা জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ না করতাম, সেটা হচ্ছে ওনার যদি ক্যারিয়ার থাকতো। আর ক্যারিয়ারের জন্য কি দরকার ছিল? শিক্ষার দরকার ছিল। সো এই জন্যই আমি বলি যে ছেলের চেয়েও মেয়েদেরকে বেশি করে শেখানো উচিত, কারণ একটা ছেলে তো গায়ে গতরে খাটতে পারে, অ্যাটলিস্ট সে সৎপথ ইনকাম করার জন্য রিক্সাওয়ালা হতে পারবে, হ্যাঁ, মানে যদি একবারে বিলো লেভেলের চিন্তা করি। কিন্তু এই মেয়েটা কী করবে বলেন? এই ভদ্রমহিলা যেখানেই যাবে পদে পদে বাধা, যেখানেই যাবে হায়নার মতো মানুষ ওত পেতে আছে, সুযোগ নেওয়ার তো চেষ্টা করবে। তো সেই জায়গাটা থেকে উনি যদি শিক্ষিত হতেন, মিনিমাম লেভেল অফ এডুকেশন যদি ওনার থাকতো, এবং উনি যদি একটা জব করতেন, ওনার যদি সলভেন্সিটুকু থাকতো, উনি যদি আয় করতে পারতেন, তাহলে ওনার লাইফটা হয়তো অন্যরকম হতো। আমি জানি এই কথাগুলিই বলতে আপনি এখানে এসেছেন, আরও কিছু কি বলতে চান শেষের দিকে এসে? শেষে এটাই বলতে চাই যে আমাদের সমাজ আমাদের অনেক ধিক্কার দেবে। সমাজ একটা মানুষের অনেক লাইফে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারা সমালোচনা করবে, কিন্তু তারা কিন্তু পাশে একটা মেয়ের অতীত নিয়ে ঘাটাঘাটি করবে, কিন্তু তারা কখনো পাশে এসে দাঁড়া সেই মেয়েটা লাইফটাকে ঠিক করে দিবে না। তা আপনার নিজের মেয়ে কিনে টেনশন হয় না? আপনি নিশ্চয়ই চান না যে আপনার মেয়ের জীবনটাও আপনার মতো হোক? আমি চাই না যে আমার মেয়ের জীবনটা আমার মতো হোক, কারণ যদি চাইতাম তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ছেড়ে হয়তো আমি একটা বিয়ে করতে পারতাম, লাইফটা সুন্দর করতে পারতাম। আমি ছেড়ে যাইনি। যখন আমি পাটা নেমে দিলাম তখন আমি দেখলাম যে আমি একটা মা, এই বাচ্চা তো আমার। যাই হোক, আমার লাইফে যা ঘটে গেছে, আমার প্রচুর পরিমাণে আমি কান্না করার পর আমার চোখের পানি আমি মুছে ফেলে দিলাম এবং বললাম যে আমার এখন শক্ত হতে হবে। আমি যদি এখন দুর্বল হয়ে যাই, আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না। আপনি এখন কি করেন, মানে কিছু করেন? আমি এখন চলে কিভাবে আপনার? আমার ওই যে মার কথা বললাম তার সাথে থাকি, আমি টিউশনি করি এবং আমার বাচ্চাকে চালাই, এবং তার সাথে ডিভোর্স হওয়ার পর এই 3 বছর আমি এভাবে কষ্ট করে দিন পার করতেছি। এটাই। কয় টাকা ইনকাম হয় আপনার টিউশনি করে? টিউশনি করে মাসে আমি 6,000 টাকা। আমার এই 6,000 টাকাতে আপনার মাস চলে? আপনার বাচ্চার লেখাপড়ার খরচ আপনার হয় না, আমার খুব প্রবলেম হয়ে যায়। এখন আমার এই মাসে 5 থেকে 6,000 টাকা দিয়ে আমার চলতেছে, বাট এভাবে আমি পারতেছি না। কিন্তু এখন আমি চাই যে আমার সাথে যেটা ঘটছে, হ্যাঁ, আমার বাচ্চার সাথে সেটা যেন না ঘটে। আমি আমার বাচ্চাটা একটা ভালো একটা লাইফ দিতে চাই, সুন্দর একটা ওকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি তৈরি করতে চাই। জবে ট্রাই করেছেন? হ্যাঁ, আমি জবের জন্য অনেক ট্রাই করেছি। আমার শিক্ষাগত যোগ্যতা না থাকার আমার জব আমাকে কেউ নেয়নি। হ্যাঁ, যাও আমি 2-1 জায়গায় 2-3 জায়গায় আমি একটু আমাকে অ্যাকসেপ্ট করছে, তারা আমাকে উল্টাপাল্টা আমাকে হিংস দিছে, যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। সেই জন্য আমি এখানে ফিরে আসছি। ওনার 35 ইয়ার্সে ওনার যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে ওনার জীবনটাকে আজকে এরকম করার জন্যে পরিবার দায়ী, সমাজ দায়ী। ওনার আসলে এই গ্রাফে ওনার কোনো দোষ নাই, কারণ শিক্ষাটা আসলে পরিবার থেকে দেওয়া উচিত ছিল, এবং একই সাথে ওনার অর্থনৈতিক সাপোর্টের জায়গাটাও পরিবার থেকে নিশ্চিত করা উচিত ছিল। অর্থনৈতিক সাপোর্টটুকু যদি না দিতে পারে, অ্যাটলিস্ট তার পড়াশোনা বা বিদ্যাটুকু অন্তত পরিবার থেকে দেওয়া উচিত ছিল, যাতে করে মেয়েটা আজকে নিজের পায়ে দাঁড়াতে পারে। সুতরাং আমি বারবারই আপনাদেরকে বলবো যে তিশা আজকে এসে এভাবে গণমাধ্যমকে ফেস করে আপনাদেরকে সতর্ক করে গেল। আমি বারবারই বলি যে তিশার মতো অসংখ্য মেয়ে আছে আমাদের সোসাইটিতে, অসংখ্য মেয়ে আছে, শুধুমাত্র প্রপার এডুকেশন হয়নি, এবং প্রপার এডুকেশন হয়নি বলে তারা আজকে একটা ভালো জব পাচ্ছে না, আর এরকম একটা সামাজিকভাবে একটা অকুল সমুদ্রে পড়ে মানে কোথায় যাবে কি করবে পুরো জীবনটা একটা অনিশ্চয়তার মুখে। এবং দেখেন, শুধু তার জীবনটা না, তার সাথে তার মেয়ের জীবনটাও জড়িত, তো যে এখন ক্লাস 9-এ পড়ছে। আমি শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, নেভার এভার স্যাক্রিফাইস ইউর এডুকেশন। বিয়ে জীবনে আসবেই, এটা হয়তো সময় নিয়ে করলেই হবে, কিন্তু পড়াশোনা বন্ধ করবেন না, বিশেষ করে মেয়েরা, কখনোই না। ভালো করে একটা ভালো গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করে জব করেন, তারপরে বিয়ে করেন। আচ্ছা, জব যদি আপনি নাও করেন, আপনি গ্র্যাজুয়েশনটা করে তারপরে বিয়ে করেন, এতে করে আপনার জব করার পসিবিলিটি সারাটা জীবন থাকবে। কিন্তু ক্লাস 8-9 পাশের একটা মেয়েকে
এখন এটা তো আসলে ওই ওই বয়সে ওই মেয়ের ইচ্ছার উপর নির্ভর করে না, এখানে পরিবারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটা করবেন না, কারণ আপনি আসলে মনে করেন যে আপনার মেয়েকে বিয়ে দিলেই বোধহয় আপনার দায়িত্ব শেষ। এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। বরং ওই অবস্থায় মেয়েকে লেখাপড়া শেখালে আপনি যতটুকু হ্যাসল ফেস করতেন, আপনি মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার চেয়ে 10 গুণ বেশি হ্যাসল আপনি নিজে ডেকে নিয়ে আসলেন। সেটাই হয়, বাবা মা সেই কথাই বলে যে বিয়ে দিয়ে, পরবর্তীতে বলে যে আসলে বিয়ে দিয়ে ভুল করেছি। সো এই ভুলটা করবেন না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ তিশা, আপনি এখানে এসেছেন। আমি দোয়া করি আপনার জন্যে, নিশ্চয়ই ভালো কিছু হবে, সেই আশাটাই আমরা রাখি। থ্যাংক ইউ সো মাচ। জীবন গল্প।